Hello, my dear students of class 12. I am Kohinoor sir of your school, and we are meeting after a very long time. I hope you all are well and safe, staying at home. Now, today we shall learn a poem from the syllabus of class 12, and the name of the poem is The Poetry of Earth, composed by the famous romantic poet John Keats. Now, before starting the poem, I would like to change the medium of my instruction to Bengali. Otherwise, it will be very difficult for you to understand the poem properly. আমরা এখন এই কবিতাটা পড়া শুরু করছি, যেই কবিতাটার কথা আমি তোমাদের বললাম, দ্য পোয়েট্রি অফ আর্থ। এই কবিতাটা শুরু করবার আগে কবিতা সম্বন্ধে কিছু তথ্য আমি তোমাদের দেব, যেগুলো হয়তো তোমাদের কাজে লাগতে পারে। এই কবিতাটি রচিত হয়েছিল সেই বিখ্যাত ইংরেজ রোম্যান্টিক কবি জন কিটসের দ্বারা, এবং এর রচনাকাল হচ্ছে 30শে ডিসেম্বর 1816। দ্য ফেমাস রোম্যান্টিক পোয়েট জন কিটস composed this poem on 30th December 1816. এই কবিতাটির অন্য একটা নাম আছে, যেটাকে আমরা অল্টারনেটিভ নাম বলতে পারি। সেই নামটা হচ্ছে অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, composed on 30th December 1816 by the famous romantic poet John Keats. আর এই কবিতাটা প্রকাশিত হয়েছিল 1884 খ্রিস্টাব্দে একটি বইতে। সেই বইটির নাম ছিল দ্য পোয়েটিক্যাল ওয়ার্কস অফ জন কিটস। So this poem was published in the year 1884 in a book named The Poetical Works of John Keats. তাহলে জন কিটস, বিখ্যাত ইংরেজ রোম্যান্টিক কবি জন কিটস, এই কবিতাটি রচনা করেছিলেন দ্য পোয়েট্রি অফ আর্থ। আর এই কবিতাটির রচনাকাল হচ্ছে 30শে ডিসেম্বর 1816। এই কবিতাটির অন্য একটি নাম আছে, অল্টারনেটিভ নাম, সেটার নাম হচ্ছে অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। আর এই কবিতাটা প্রকাশিত হয়েছিল 1884 খ্রিস্টাব্দে 1884-এ একটি বইতে। সেই বইটির নাম হচ্ছে দ্য পোয়েটিক্যাল ওয়ার্কস অফ জন কিটস। কবিতাটা পড়তে গেলে কবিতার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের দিকে তাকালেই আমরা দেখতে পাবো যে কবিতার 14টি লাইন আছে। তার মানে এই 14 লাইনের কবিতা বা চতুর্দশপদী কবিতা আমরা যাকে বলি, তাকে ইংরেজিতে বলা হয় সনেট। তো বিভিন্ন ধরনের সনেট আছে, পেট্রার্কান সনেট, শেক্সপিরিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট, বিভিন্ন ধরনের সনেট আছে। তা আমাদের বর্তমান যে কবিতাটি, সেই বর্তমান কবিতাটি পেট্রার্কান সনেটের অন্তর্গত। পেট্রার্কান সনেটের অন্তর্গত আমাদের বর্তমান কবিতাটি। তো এটা যে পেট্রার্কান সনেট, সেটা আমরা কী করে বুঝবো? পেট্রার্কান সনেটে দুটো স্পষ্ট স্তবক বিভাজন থাকে। প্রথম স্তবকে 8টি লাইন থাকে, সেটাকে বলে অক্টেট, এবং পরের স্তবকে 6টি লাইন থাকে, সেটাকে বলে সেস্টেট। তাহলে এ পেট্রার্কান সনেট ইজ অলওয়েজ ডিভাইডেড ইন্টু 2 clear stanzas. The first stanza consisting of 8 lines and it is called the octet. The second stanza consisting of 6 lines and it is called the sestet. এছাড়াও কবিতার একটি নির্দিষ্ট রাইম স্কিম আছে। সমস্ত পেট্রার্কান সনেটেরই একটা নির্দিষ্ট রাইম স্কিম আছে। সেই রাইম স্কিমটা দেখলেই আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে পেট্রার্কান সনেট। আমাদের এই বইতে আমরা রাইম স্কিমটা দেখতে পাচ্ছি। রাইম স্কিমটা কীরকম? প্রথম হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, সি ডি ই, সি ডি ই। তাহলে এ বি বি এ, এ বি বি এ, সি ডি ই, সি ডি ই। এই রাইম স্কিম যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অবশ্যই একটা পেট্রার্কান সনেট। এবার সনেটের যে বিভিন্ন ভাগ বা এই যে রাইম স্কিম, এই সম্বন্ধে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারি, কিন্তু আমাদের যেহেতু সময় কম, পরিসর অল্প, সেই জন্যে এই বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমরা করছি না। পরবর্তীকালে ক্লাসে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব। তা আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কবিতার বিষয়বস্তুতে। এই কবিতার মধ্যে দিয়ে কবি জন কিটস একটা কথাই বোঝাতে চাইছেন, সেটা হচ্ছে আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর সঙ্গীত বা প্রকৃতির সঙ্গীত কোনো দিন শেষ হয় না।
কবিতার যে প্রথম লাইনটা, সেই প্রথম লাইনটা আমরা দেখতে পাচ্ছি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। যদিও আমরা জানি যে পোয়েট্রি বলতে কবিতা বোঝায়, কিন্তু এখানে পোয়েট্রি বলতে কিন্তু কবিতাকে বোঝানো হচ্ছে না, এইটা পরিষ্কার করে মনে রাখবে। এখানে পোয়েট্রি বলতে কিন্তু কবিতাকে বোঝানো হচ্ছে না, এখানে পোয়েট্রি বলতে কিন্তু বোঝানো হচ্ছে সঙ্গীতকে। তাহলে যখন বলা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, তার মানে পৃথিবীর সঙ্গীত কখনো মরে যায় না, পৃথিবীর সঙ্গীত কখনো শেষ হয়ে যায় না, পৃথিবীর সঙ্গীত কখনো নিঃশেষিত হয়ে যায় না। তারপরে কবি কি বলছেন, when all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিরাই প্রায় মূর্ছা যাচ্ছে সূর্যের সেই প্রচণ্ড দাবদাহে, সূর্যের সেই প্রচণ্ড দাবদাহে যখন প্রায় সমস্ত পাখি মূর্ছা যাচ্ছে, ফেন্ট মানে প্রায় মূর্ছা যাওয়া, যখন গ্রীষ্মকালে সূর্যের প্রচণ্ড দাবদাহে প্রায় সমস্ত পাখি মূর্ছা যাচ্ছে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং পাখিরা সেই গাছের ছায়ায়, গাছের শীতল ছায়ায় একটু আশ্রয় খুঁজবার চেষ্টা করছে, ঠিক তখন কি হয়, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মেড, তখন একটা কণ্ঠস্বর শোনা যায়, একটা ভয়েস শোনা যায়, একটা কণ্ঠস্বর শোনা যায়। সেই কণ্ঠস্বরটা কোথায় শোনা যায়, বলছে রান ফ্রম হেজ টু হেজ, একটি ঝোপ থেকে অন্য ঝোপে সেই কণ্ঠস্বরটি যেন দৌড়ে বেড়ায়, সেই কণ্ঠস্বরটি যেন দৌড়ে বেড়ায় একটি ঝোপ থেকে অন্য একটি ঝোপে। কোথাকার ঝোপ, বলছে অ্যাবাউট দ্য নিউ মোন মেড। এই যে নিউ মোন মেড, এই নিউ মোন মেডের মানে হচ্ছে সদ্য ধান কাটা হয়েছে এমন ঘাসে ঢাকা প্রান্তর। নিউ মানে সদ্য, মোন মানে ধান কাটা হয়েছে, আর মেড মানে ঘাসে ঢাকা প্রান্তর। সদ্য ধান কাটা হয়েছে এমন ঘাসে ঢাকা প্রান্তরে যে ঝোপগুলো আছে, সেই একটি ঝোপ থেকে অন্য একটি ঝোপে যেন দৌড়ে বেড়াচ্ছে একটি কণ্ঠস্বর। কণ্ঠস্বরটি কার সেটা কবি এখন বলছেন না, কবি পরে এসে বলছেন। উনি কি বলছেন, দ্যাট ইজ দ্য গ্রাসহপার, দ্যাট ইজ দ্য গ্রাসহপার। সেই কণ্ঠস্বরটা কার, সেই কণ্ঠস্বরটা হচ্ছে ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বর। হি টেক্স দ্য লিড, হি টেক্স দ্য লিড মানে প্রকৃতির সেই অবস্থাতে যখন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পাখিরা প্রায় মূর্ছা যাচ্ছে, পাখিরা যখন গাছের শীতল ছায়ায় আশ্রয় খুঁজবার চেষ্টা করছে, তারা গান বন্ধ করে দিয়েছে। পাখিদের গান, যেই পাখিদের গান বিশ্বকে মুখরিত রাখে, সেই পাখিদের গান যখন বন্ধ হয়ে গেছে, প্রকৃতির সেই একটা ক্রাইসিস মোমেন্টে, প্রকৃতির সেই অবস্থায় একটি কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সেই কণ্ঠস্বরটি পাখিদের নয়, সেই কণ্ঠস্বরটি কোথায় শোনা যাচ্ছে, একটি ঝোপ থেকে আরেকটি ঝোপে সেই কণ্ঠস্বরটি দৌড়ে বেড়াচ্ছে। কীরকম প্রান্তরে, সদ্য ধান কাটা হয়েছে এমন ঘাসে ঢাকা প্রান্তরে যে ঝোপগুলো অবস্থিত, সেই একটি ঝোপ থেকে আরেকটি ঝোপে দৌড়ে বেড়াচ্ছে সেই কণ্ঠস্বরটি। সেটি কার কণ্ঠস্বর, পরের লাইনেই কবি বলছেন দ্যাট ইজ দ্য গ্রাসহপার, তার মানে সেই কণ্ঠস্বরটি হচ্ছে ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বর। হি টেক্স দ্য লিড মানে প্রকৃতির এই অবস্থায় ঘাস ফড়িং মুখ্য গায়কের ভূমিকা পালন করে। প্রকৃতিতে এমনিতে মুখ্য গায়কের ভূমিকা কারা পালন করে, আমরা জানি পাখিরা। কিন্তু পাখিরা যখন গান বন্ধ করে দিয়েছে, প্রচণ্ড সূর্যের উত্তাপে তারা গান বন্ধ করে প্রায় মূর্ছা যাচ্ছে, তারা যখন সেই গাছের শীতল ছায়ায় আশ্রয় খোঁজার চেষ্টা করছে, ঠিক সেই সময় সেই বিশ্ব প্রকৃতিতে মুখ্য গায়কের ভূমিকা পালন করছে একটি ঘাস ফড়িং, যে তার গান নিয়ে একটি ঝোপ থেকে আরেকটি ঝোপে দৌড়ে বেড়াচ্ছে। কীরকম প্রান্তরে, সদ্য ধান কাটা হয়েছে এমন ঘাসে ঢাকা প্রান্তরে যে ঝোপগুলো একটি ঝোপ থেকে আরেকটি ঝোপে দৌড়ে বেড়াচ্ছে, সেই ঘাস ফড়িংটি। তারপর কবি কি বলছেন, ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট। সামার লাক্সারি মানে গ্রীষ্মকালের এই যে প্রাচুর্য, গ্রীষ্মকালের এই প্রাচুর্যে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট। ডিলাইটস মানে আনন্দ। এই যে আনন্দ, ঘাস ফড়িংয়ের মধ্যে যে আনন্দ, সে আনন্দের যেন কোনো শেষ নেই, সে আনন্দের যেন কোনো অন্ত নেই। সেই অন্তহীন আনন্দের আতিশয্যে সে সেই গ্রীষ্মের প্রাচুর্যে দৌড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে একটি ঝোপ থেকে আরেকটি ঝোপে। ফর ওয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উই। এবং আনন্দের আতিশয্যে দৌড়ে বেড়ানোর ফলে কিছুক্ষণ পরেই সে ক্লান্ত হয়ে পড়ছে।
এখানে কিন্তু এইটা একদম মনে করবে না দৌড়োদৌড়ির ফলে সে ক্লান্ত হচ্ছে। সে কিন্তু দৌড়োদৌড়ির ফলে ক্লান্ত হচ্ছে না, সে ক্লান্ত হচ্ছে তার আনন্দের আতিশয্যে। তার মধ্যে এত আনন্দ, তার মনে এত আনন্দের স্ফুরণ যে সেই আনন্দে সে ক্লান্ত হয়ে পড়ছে। এবং যখন সে আনন্দের আতিশয্যে যখন সে ক্লান্ত হয়ে পড়ছে, তখন সে কী করছে? হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড। হি রেস্টস অ্যাট ইজ মানে সে বিশ্রাম নিচ্ছে। হি রেস্টস মানে সে বিশ্রাম নিচ্ছে, অ্যাট ইজ আরাম করে। সে আরাম করে বিশ্রাম নিচ্ছে, আরামে সে বিশ্রাম নিচ্ছে কোথায়? বিনিথ সাম প্লেজেন্ট উইড। বিনিথ সাম প্লেজেন্ট উইড মানে, বিনিথ মানে হচ্ছে নিচে, সাম প্লেজেন্ট উইড কিছু মনোরম আগাছা আছে। প্লেজেন্ট মানে মনোরম, আর উইড মানে হচ্ছে আগাছা। কিছু মনোরম আগাছার নিচে সে বিশ্রাম নিচ্ছে। কেন বিশ্রাম নিচ্ছে? কারণ সে ক্লান্ত হয়ে পড়েছে। কেন ক্লান্ত হয়ে পড়েছে? তার কারণ তার মধ্যে আনন্দের আতিশয্য দেখা দিয়েছে। তার মধ্যে এত আনন্দ, তার মধ্যে এত আনন্দের স্ফুরণ দেখা দিয়েছে যে সে যেন সে আনন্দটাকে ধরে রাখতে পারছে না। সেই জন্যে সে আনন্দের আতিশয্যে সে ক্লান্ত হয়ে পড়ছে, এবং যখন সে ক্লান্ত হয়ে পড়ছে তখন সে বিশ্রাম নিচ্ছে আরামে মনোরম আগাছার নিচে। তাহলে আমাদের কবিতার প্রথম যে 8 লাইন, অর্থাৎ প্রথম যে অক্টেট, সেই প্রথম অক্টেটটা আমরা শেষ করলাম। প্রথম অক্টেটটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। কবিতার প্রথম লাইনেই কবি বলছেন যে পৃথিবীর সঙ্গীত কখনো মরে যায় না। এই বাক্যটাই কিন্তু কবিতার মূল বাক্য বা কি সেন্টেন্স। কবিতার তাহলে কি সেন্টেন্স বা মূল বাক্য কোনটা? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, মানে পৃথিবীর কবিতা, পৃথিবীর সঙ্গীত, কবিতা এখানে বলবো না, পৃথিবীর সঙ্গীত কখনো মরে যায় না। when all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিরা প্রায় মূর্ছা যাচ্ছে সূর্যের এই প্রবল তাপে, সূর্যের এই প্রবল দাবদাহে যখন ও পাখিগুলি প্রায় মূর্ছা যাচ্ছে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং পাখিগুলি যখন খোঁজ করে বেড়াচ্ছে একটু গাছের শীতল ছায়ার, গাছের শীতল ছায়ার খোঁজ করে বেড়াচ্ছে পাখিগুলি, তারা গরমের চোটে সূর্যের উত্তাপে প্রায় মূর্ছা যাচ্ছে, তারা গান বন্ধ করে দিয়েছে। বিশ্ব প্রকৃতি এরকম একটা ক্রাইসিস মোমেন্টে, বিশ্ব প্রকৃতির এরকম সময় একটা কণ্ঠস্বর কিন্তু শোনা যাচ্ছে। এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, একটি ঝোপ থেকে আরেকটি ঝোপে একটি কণ্ঠস্বর যেন দৌড়ে বেড়াচ্ছে। কোথাকার ঝোপ? অ্যাবাউট দ্য নিউ মোন মেড, সদ্য ধান কাটা হয়েছে এমন ঘাসে ঢাকা প্রান্তরের যে ঝোপগুলি, একটি ঝোপ থেকে আরেকটি ঝোপে দৌড়ে বেড়াচ্ছে সেই কণ্ঠস্বরটি। সেটি কার কণ্ঠস্বর? পরের লাইনে কবি বলছেন দ্যাট ইজ দ্য গ্রাসহপার, সেইটা হচ্ছে সেই ঘাস ফড়িংয়ের কণ্ঠস্বর। হি টেক্স দ্য লিড, মানে প্রকৃতির এই অবস্থাতে ঘাস ফড়িং মুখ্য গায়কের ভূমিকা পালন করছে। হি টেক্স দ্য লিড মানে সে মুখ্য গায়কের ভূমিকা পালন করছে। ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, এই যে গ্রীষ্মের যে প্রাচুর্য, এই যে সামার লাক্সারি, সামার লাক্সারি মানে গ্রীষ্মের প্রাচুর্য, এই গ্রীষ্মের প্রাচুর্যে কী হচ্ছে? হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইট, তার মধ্যে যে আনন্দের স্ফুরণ হচ্ছে, তার মধ্যে যে আনন্দের প্রকাশ হচ্ছে, সেই আনন্দের যেন কোনো শেষ নেই। সে সেই আনন্দকে ধরে রাখতে পারছে না। গ্রীষ্মের আগমনে তার মধ্যে যে আনন্দ, সে আনন্দকে সে যেন ধরে রাখতে পারছে না, এবং সেই জন্যেই কিছুক্ষণ পরে সে ক্লান্ত হয়ে পড়ছে। সে কিন্তু দৌড়োদৌড়ির জন্য ক্লান্ত হচ্ছে না, সে ক্লান্ত হয়ে পড়ছে নিজের আনন্দের আতিশয্যে, এবং ক্লান্ত হয়ে পড়ে সে কী করছে? হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, সে খুব আরামে বিশ্রাম নিচ্ছে কিছু মনোরম আগাছার নিচে। তাহলে কবিতার প্রথম যে 8টি লাইন, এইটি আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। আমাদের পরের ভিডিওতে আমরা কবিতার বাকি 6টা লাইন আলোচনা করব। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি।